সুপ্রিয় দর্শক, সংবাদ ও সম্পাদকীয় বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই আলোচনা থেকে আমি চেষ্টা করব প্রতিদিন বিভিন্ন জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় বিশ্লেষণ করতে আমার মতো করে। তবে সেই বিশ্লেষণে অবশ্যই আমি কোনো দল মতের পক্ষে অবস্থান নিব না, আমার নিরপেক্ষ অবস্থান থেকে তুলে ধরব। সাধারণ মানুষ যেভাবে একটি সংবাদকে তারা বিশ্লেষণ করতে চায়, সেই বিশ্লেষণটাই আপনাদের সামনে আমি আনার চেষ্টা করব। তো আজকে আমার সামনে প্রথমেই আমি যে কয়টি পত্রিকা নিয়ে বসেছি, তো সেখানে আমি দেখছি দৈনিক যুগান্তরে একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছাপা হয়েছে। কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে যে প্রায় 215 জন মতো মানুষের প্রাণহানি ঘটেছে, নিহত হয়েছে, আন্দোলনকারী শিক্ষকদের ভাষায় তারা শহীদ হয়েছে। তো সেই বিষয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট যুগান্তরে প্রকাশিত হয়েছে। এখানে তারা দেখিয়েছে যে মৃত্যুর কারণ গানশট হলেও সুরতহাল প্রতিবেদনে সেটা উল্লেখ নাই। 90% মামলায় আসামি অজ্ঞাত, গণহয়রানির অভিযোগ। অথচ এজাহারে কোথাও পুলিশের গুলির কথা উল্লেখ নেই। অথচ আমরা জানি, সারা দেশের লোক প্রত্যক্ষ করেছে, বেশিরভাগ ঘটনায় পুলিশের গুলিতেই মানুষের মৃত্যু হয়েছে। শিশু, কিশোর, যুবক, শিক্ষার্থী, সাধারণ মানুষ মারা গেছে। তো সেখানে তারা এইটা একটি অনুসন্ধানী রিপোর্ট নিয়ে এসেছে। এটা একটি খুবই আলোচিত রিপোর্ট। আমরা আশা করব যে সরকার এই বিষয়ে নজর দেবে এবং প্রকৃত গুলির ঘটনা অনুসন্ধানে বেরিয়ে আসবে। আরেকটি রিপোর্ট ছেপেছে প্রথম আলো, সেটাও এই একই বিষয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছে তাদের নিহত 78% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। অর্থাৎ যত লোক মারা গেছে তার মধ্যে শতকরা 78 জন মারা গেছে গুলিতে, প্রাণঘাতী গুলিতে। প্রাণঘাতী গুলিতে একটা তারা হিসাব দেখিয়েছে এখানে যে 175 জনের মৃত্যু তথ্য প্রথম আলো বিশ্লেষণ করেছে। এটা একটি অনুসন্ধানী রিপোর্ট। তো সেখানে তারা দেখিয়েছে প্রাণঘাতী গুলিতে মারা গেছে 137 জন, 175 জনের মধ্যে। সররা গুলি ও রাবার বুলেটে 22 জন, মারধর ও আঘাতে 10 জন, স্থাপনা ও যানবাহনে আগুনে 4 জন, ধাওয়া খেয়ে পানিতে ডুবে 2 জন। আরেকটা গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে বণিক বার্তা। প্রায় সব পত্রিকায় আছে। তো বণিক বার্তা এটি প্রধান শিরোনাম করেছে, জুলাইয়ের রিজার্ভ কমল $130 কোটি। একই সংবাদ আমি দেখলাম যুগান্তরও করেছে। সেখানে বলা আছে যে প্রবাসী আয়ে বড় ধাক্কা, জুলাইয়ে 10 মাসের সর্বনিম্ন রেমিটেন্স। এখানে দেখা যাচ্ছে 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স জুনের তুলনায় কমে এসেছে $63 কোটি। তো এখানে যে রেমিটেন্সের প্রভাবটা কমছে, এখানে তারা স্পষ্টভাবে দেখিয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক তথ্য বলছে গত 30 জুন আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে দেশের রিজার্ভ ছিল $21.78 বিলিয়ন। 31 জুলাই তা $20.48 বিলিয়ন নেমে এসেছে। তবে ব্যবহারযোগ্য নিট রিজার্ভ এখন $15 বিলিয়ন কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আরেকটি সংবাদ আমরা দেখলাম মানবজমিন পত্রিকায়। এটি খুবই একটি পেইনফুল সংবাদ। সেখানে দেখিয়েছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে তাদের মধ্যে একজনের মৃত্যুকে তারা নিয়ে একটি বিশেষ রিপোর্ট করেছে। বাবার মৃত্যু, মা অসুস্থ, এখনও কারাগারে মোহাম্মদ আলী। ঘটনাটা হলো লক্ষ্মীপুরে। যে গভীর রাতে কলেজ ছাত্র পুত্রকে গ্রেপ্তার করতে পুলিশ বাড়িতে অভিযান চালায়। মা বাবার সামনে ঘুমন্ত পুত্র সাইফ মোহাম্মদ আলীকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। চোখের সামনে
এই দৃশ্য সইতে পারেনি সাইফের বাবা শামসুল আলম। তিনি বাধা দেন, তিনি গ্রেপ্তারে বাধা দেন। পুলিশের কাছে জানতে চান কোন মামলায় বা ওয়ারেন্ট, কোনো মামলা বা ওয়ারেন্ট আছে কিনা। তার ছেলে কোনো আন্দোলনে যায়নি একথাও জানান তিনি পুলিশকে। কিন্তু পুলিশ সাইফকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় অসুস্থ হয়ে পড়েন শামসুল আলম। ওদিকে পুত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। তা দেখে সাইফের মা তাহমিনা আক্তার ছেলের পিছনে পিছনে যায়। 10 থেকে 15 মিনিট পর তাহমিনা ফিরে এসে দেখেন সাইফের বাবা অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাহমিনার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন শামসুল আলম, মানে সাইফের বাবা। পুত্র সাইফও জানতে পারেন ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাত্রে লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কালুকাজি সড়কে। পরে সাইফকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত পিতার মৃত্যুর কথা শুনে সিনিয়র আইনজীবী জিম্মায় পিতার জানাজায় অংশ নিতে বিকেল পর্যন্ত জামিন দেন। জানাজার পর সন্ধ্যায় ফের আদালতে তুলে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। সাইফ এখনও কারাগারে, তার জামিন হয়নি। আমরা আশা করব এটা খুবই বেদনাদায়ক, খুবই মর্মান্তিক একটি সংবাদ, যেন সাইফ জামিন পেয়ে ফিরে আসে। এবার আমরা একটি সম্পাদকীয় মতামত খুবই গুরুত্বপূর্ণ। এটি সমকালের পরিকল্পনা সম্পাদক ফারুক ওয়াসিফ কলাম লিখেছেন। সেখানে তোনার শিরোনাম হলো দেয়ালের লিখন পড়তে না পারলে কপালের লিখন খণ্ডাবে কে। লেখাটি অত্যন্ত চমৎকার, খুবই পাঠযোগ্য। সেখানে তিনি একটা জায়গায় বলেছেন, এখন আমাদের ফিরে যেতে হবে সমস্যার গোড়ায়। কোনো সমস্যাই কেন আমরা বল প্রয়োগ ছাড়া মেটাতে পারি না? কেন ভিন্ন মত শুনলেই লাঠি বন্দুকের কথা মনে পড়ে? জেলখানায় ভরার শখ জাগে। যে দেশে গণতন্ত্র থাকে না সেই দেশে সহনশীলতাও থাকে না। সেই দেশ একসময় স্বদেশ হওয়ার যোগ্যতাও হারায়। অগণতান্ত্রিক দেশ কারো ভালো প্রতিবেশী হতে পারে না। তেমনি দেশের সরকার কারো ভালো বন্ধু হওয়ার অযোগ্য। অযোগ্যদের শাসন কত ভয়ঙ্কর তা বাংলাদেশ জানে। গণতন্ত্র থাকলে এমন ঘটনা ঘটতেই পারে না। খুবই চমৎকার উনি লিখেছেন, অনেকভাবে বিশ্লেষণ করে বর্তমান যে আন্দোলন পরিস্থিতি উনি ওনার লেখার মাধ্যমে খুবই সাহসী লেখা উনি লিখেছেন। আরেকটি প্যারা আমি পড়তে চাই। সেখানে উনি বলেছেন, বহু অনাচার, দুর্নীতি, অপশাসনে যখন দেশের দম বন্ধ, তখন ছাত্রছাত্রীরা সরকারের সঙ্গে দমের পরীক্ষায় নেমেছেন। সমকালের হিসাবে অন্তত 210টি লাশ পড়েছে। এসব লাশ নিষ্পাপের, মাসুমের, শিশু কিশোর তরুণের। তারপরও দমের পরীক্ষায় তারা জয়ী। আজ দেশের আইনজীবী, শিক্ষক সমাজ, অভিভাবক সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কাতারে সামিল। দেশের নীতি ও যুক্তির ভর কেন্দ্রটা সরে এসেছে ছাত্রছাত্রীদের কাছে। এই দেশটাকে আবার তারা আশাবাদী করে তুলেছে। আবার মানুষ ন্যায় বিচার, গণতন্ত্রের স্বপ্ন দেখা শুরু করেছে। স্বপ্ন দেখা মানুষ কতটা শক্তিমান হতে পারে তা প্রিজন ভ্যান রুখে দাঁড়ানো তরুণীর ছবিটা বলে দেয়। ভয় ভাঙা বাংলাদেশ আজ দারুণ সাহসী। আজকের মতো এখানে শেষ করব একটি কথা বলে। গতকাল আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের যে আচরণ দেখেছি তাতে খুবই আমরা সংক্ষুব্ধ, ব্যথিত এবং ক্ষুব্ধ। ছাত্ররা সেখানে মৌন মিছিল নিয়ে বেরিয়েছিলেন। সেই মৌন মিছিল থেকে পুলিশ যেভাবে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে যেভাবে শিক্ষার্থীদেরকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করার চেষ্টা করেছিলেন এবং কাউকে তারা হয়তো করছিল না, পরে শিক্ষকরা এসে বাধা দেন। এই ঘটনা খুবই নিন্দনীয়, নিন্দা জানার ভাষা আমাদের নেই। আজকের মতো এখানে শেষ করছি। যারা এতক্ষণ আমার এইটা দেখলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার আগে দেশ।